আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা নিয়ে। তো এর আগে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তোমরা যারা সেই ক্লাসটা দেখো না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরুতে যে টপিকটা শিখবো সেটা হলো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটাকে আগে আমরা সংজ্ঞাটা শিখে নেই, তারপর ব্যাখ্যায় যাব। সংজ্ঞাটি হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ কোনো একটা মৌলের যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে গেলে তোমাকে আগে অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। তো ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিব। এই ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে, তো সেই ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, মনে করো সোডিয়াম। এই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, এটা আমাদেরকে জানতে হলে শুরুতে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আমরা শুরুতে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, এরপরে দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন? 8টি ইলেকট্রন। তাহলে কয়টি হলো? 10টি। কিন্তু সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। তাহলে আরও বাকি থাকে কয়টি ইলেকট্রন? 1টি ইলেকট্রন। তাহলে তৃতীয় কক্ষপথে আমরা আরও 1টি ইলেকট্রন দিয়ে দিলাম। এটা হচ্ছে মোটামুটি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। তো আমরা সংজ্ঞার মধ্যে বলছিলাম সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে সেটাই হবে তার যোজ্যতা ইলেকট্রন। যেহেতু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, সুতরাং এখন আমি লিখতে পারি সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে কয়টি? একটি। যদি আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, মনে করো অক্সিজেন। তাহলে এই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত সেটা আমরা এখন শিখবো। তো আগে আমরা কি করবো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করে নিলাম। অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন। কেননা অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, প্রথম কক্ষপথে 2টি দিয়ে দিলে আর বাকি থাকে কয়টি? 6টি ইলেকট্রন। এই যে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পেলাম অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে 2, 4, 5, 6, এই যে 6টি ইলেকট্রন আমরা দেখতে পেয়েছি অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। তো আশা করি তোমরা যোজ্যতা ইলেকট্রনটা বুঝতে পারছো। এখন আমরা শিখবো যোজনী সম্পর্কে। তো শুরুতে আমরা জেনে নিলাম যোজনী বা যোজ্যতাটা কি। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো অণু গঠনকালে একটা পরমাণু অন্য একটা পরমাণুর সঙ্গে যুক্ত হবে। তো যুক্তটা হয় কিভাবে? যুক্তটা হতে হলে তাদেরকে হয়তো ইলেকট্রন দিতে হবে, নয়তো বা ইলেকট্রন নিতে হবে, অথবা ইলেকট্রন শেয়ার করতে হবে। কিসের জন্য? এরা ইলেকট্রন আদান প্রদান কিংবা শেয়ার করবে শুধুমাত্র তাদের স্থিতিশীলতা অর্জন করার জন্য, অর্থাৎ একটা আরেকটার সাথে বন্ধন গঠন করার জন্য। আর এই বন্ধন গঠন করার জন্য তাদের সর্বশেষ কক্ষপথ সবাই কি চায়? পূর্ণ করতে চায়। কীভাবে পূর্ণ করতে চায় আমরা এখন সেটাই দেখব। শুরুতে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। এই যে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। প্রত্যেকটা পরমাণু চাই কী করতে? স্থিতিশীলতা অর্জন করতে, অথবা অন্য একটা অণুর সাথে পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করতে। এই সোডিয়াম পরমাণুটা যখন অন্য একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে একটা অণু গঠন করতে চাইবে, তখন সেই ক্ষেত্রে সোডিয়ামকে কী করতে হবে? তার সর্ববহিস্থ শক্তি যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন দিয়ে দিতে হবে, নতুবা অন্য একটা পরমাণু থেকে 7টা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূর্ণ করতে হবে। যদিও 7টা ইলেকট্রন গ্রহণ করা খুবই কঠিন, যেটা সম্ভব নয়, যার কারণে সোডিয়াম কী করবে? তার সর্বশেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন অন্য একটা পরমাণুকে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে আয়িত হবে, অর্থাৎ সে তার অষ্টক পূর্ণ করবে। যখন সে অষ্টক পূর্ণ করবে তখনই সে কী হবে? ওই একটা অপর পরমাণুর সাথে কী হবে? যুক্ত হয়ে অণু গঠন করবে। এই সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই একটা ইলেকট্রন ত্যাগ করা মানে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি সোডিয়ামের যোজনী 1। এখন যদি আমরা অন্য একটা পরমাণুর হিসাব করি, মনে করো ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার মানে ইলেকট্রন সংখ্যা 17। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন। এখন দেখো, ক্লোরিনকে যদি অষ্টক পূর্ণ করতে অথবা কোনো একটা পরমাণুর সঙ্গে যুক্ত হতে হয়, ক্লোরিনকে কী করতে হবে? তার সর্ববহিস্থ শক্তি স্তর অষ্টক পূর্ণ করতে হবে। আর এই অষ্টক পূর্ণ করার জন্য তার যেহেতু 7টা ইলেকট্রন আছে, তার আরও একটি ইলেকট্রন প্রয়োজন। সে এই একটি ইলেকট্রন কী করবে? সোডিয়াম থেকে নিয়ে নেবে। অর্থাৎ যে পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, তার থেকে একটা ইলেকট্রন সে ক্লোরিন গ্রহণ করে তার অষ্টক পূর্ণ করবে। তা যেহেতু এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ক্লোরিনের যোজনী বা যোজ্যতাও 1। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সোডিয়ামের যোজনীয় পেলাম আমরা 1, ক্লোরিনের যোজনীয় পেলাম 1। যদি এখন যোজ্যতা ইলেকট্রনের কথা আসতো, তাহলে যোজ্যতা ইলেকট্রনের কথা আসলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রনও কিন্তু 1, যেহেতু তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটি আছে। কিন্তু ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 1 নয়।
ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে 7। কেন 7? কারণ তার সর্বাবস্থিত শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। তাহলে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী দুইটা একই কথা নয়। যোজনী হচ্ছে তা একটা অপরটার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ কতটা ইলেকট্রন ত্যাগ করে কিংবা শেয়ার করে তারা যুক্ত হতে পারবে, সেটা হচ্ছে তার যোজনী বা যোজ্যতা। আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে। এখন আমরা দেখব সোডিয়াম আর ক্লোরিন এরা যে বন্ধন গঠন করছে সেই বন্ধনটা কীভাবে গঠন করে। দেখো, সোডিয়াম পরমাণু যদি আমি হিসাব করি, এই সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি যে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম কী করবে, তার একটা ইলেকট্রন দিয়ে ধান করে বা ত্যাগ করে সে সোডিয়াম প্লাস আয়নে আহিত হবে। অন্যদিকে ক্লোরিন কী করবে, ক্লোরিন সে ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে। যে ত্যাগকৃত ইলেকট্রনটা সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করবে। তাহলে ক্লোরিন যখন সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে তখন সে কী হয়ে যাবে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে। এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস দুইটা একত্রিত হয়ে যে বন্ধনটা গঠন করবে সেটা হবে সোডিয়াম ক্লোরাইড। আশা করি তোমরা যোজনী বা যোজ্যতা এই অংশটুকু বুঝতে পারছো। তখন আমরা যোজনী কিংবা যোজ্যতা শিখছিলাম, কিন্তু এখন আমরা যোজনী বা যোজ্যতা অন্যভাবে শিখবো। তার সংজ্ঞাটা আমরা অন্যভাবে বলতে পারি, এটা তোমাদের বইতেও দেওয়া আছে, আমি আবার দিয়ে দিলাম এখানে। দেখো, কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা বল। তাহলে যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, মনে করো কার্বন। এই কার্বন একটা পরমাণু, কার্বনের কয়টা হাত আছে, 4টা হাত। আমরা সবাই জানি কার্বনের 4টি হাত আছে। এই কার্বনের 4টি হাতে আমরা যদি 4টি হাইড্রোজেন যুক্ত করে দিই, তার মানে 4টি হাতে যখন 4টি হাইড্রোজেন দিয়ে দিব তখন আমাদের এটা কী রকম হবে, তখন এই CH4 অর্থাৎ একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। যেহেতু একটা কার্বনের সঙ্গে 4টি হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি কার্বনের যোজনী বা যোজ্যতা হবে 4। কেননা আমরা সংজ্ঞার মধ্যে বলছিলাম কোনো একটা মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে সেটাই তার যোজনী। তার মানে এখানে একটা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। এখান থেকে আমরা বলতে পারি CH4 এটা হচ্ছে মিথেন, অর্থাৎ মিথেনে কার্বনের যোজনী হবে কত, 4। যদি আমরা ক্লোরিনেরটা হিসাব করি, মনে করো কার্বনের পরমাণু 4টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হলো। কার্বনের যেহেতু 4টি হাত আছে, এই একটা কার্বন পরমাণু যখন 4টি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করছে, এই কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের যোজনী কত হবে, 4 হবে। কেননা এই যে এখানে ক্লোরিন কিন্তু ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে কয়টি পরমাণু, 4টি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। কার্বন যেহেতু 4টি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি কার্বন টেট্রাক্লোরাইডে কার্বন পরমাণুর যোজনী হবে, কার্বনের যোজনী হবে 4। তো আশা করি তোমরা যোজনী এবং যোজ্যতা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। এখন আমরা শিখব পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনীটা কি? দেখো, যে মৌলের একাধিক যোজনী থাকে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। অর্থাৎ কিছু কিছু মৌল আছে, পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে কিছু কিছু মৌল আছে যে মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে। কেন একাধিক যোজনী প্রদর্শন করে, এর একটা কারণ আছে। আমরা কারণটা একটু পরে যখন ব্যাখ্যা যাব তখন বলবো। তো তার আগে বলে রাখি, এখানে অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে এই অবস্থান্তর মৌল কোনগুলো? অবস্থান্তর মৌল হচ্ছে ডি বলকের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে, তবে সেখানে ইলেকট্রন সংখ্যা D1 থেকে D9 হতে হবে। D10 হলে সেটা অবস্থান্তর মৌল হবে না। তো আশা করি তোমরা পরিবর্তনশীল যোজনীটা বুঝতে পারছো। এখন আমরা কয়েকটা পরিবর্তনশীল যোজনী দেখে নেব। যেমন আয়রনের যোজনী 2 হয়, 3 হয়। কেন আয়রনের যোজনী 2 এবং 3 সেটা আমি একটু পরে ব্যাখ্যা করব আলাদা স্লাইডের মধ্যে, তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। যেমন কপারের যোজনী হয় 1 এবং 2, দুইটাই কিন্তু কপারের যোজনী হতে পারে। কার্বনের যোজনী 2 হয়, 4 হয়। আমরা একটু কিন্তু দেখাইছিলাম কার্বনের যোজনী 4, কিন্তু কার্বনের যোজনী 2 হয়। ফসফরাসের যোজনী 3 এবং 5 হয়। এইগুলা, এই যে এখানে যে মৌলগুলো দেখতে পাওয়া, যেগুলো সবগুলো অবস্থান্তর মৌল, কেননা এগুলা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, অর্থাৎ এদের যোজনী একাধিক হয়, একের অধিক হয়। এই যে আয়রনের 2টি, কপারেরও 2টি যোজনী, কার্বনেরও 2টি যোজনী, ফসফরাসেরও 2টি যোজনী। এই যে এইভাবে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কিসের কারণে? এরা অবস্থান্তর মৌল, তাই এরা কি করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এখন আমরা শিখব আয়রন কি কারণে এই যে পরিবর্তনশীল যোজনী 2 এবং 3 এটা প্রদর্শন করে, কেন এটা পরিবর্তনশীল যোজনী, সেটা এখন আমরা শিখে নিই। এখন আমরা শিখব আয়রন কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, অর্থাৎ আয়রনের যোজনী কেন 2 এবং 3। তাহলে অবস্থান্তর মৌলগুলো কি করে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এটা আমরা একটু আগে বলছিলাম। আর এই অবস্থান্তর মৌল কোনগুলো? যেগুলো ডি বলকের মৌল, অর্থাৎ যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনটি D1 থেকে D9 এর মধ্যে হয়ে থাকে, সেটা হলো কি অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলো সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে ইলেকট্রোবিন্যাসটা। তো আমরা যদি প্রথমে আয়রনের ইলেকট্রোবিন্যাসটা দেখি, আয়রনের ইলেকট্রোবিন্যাস তার 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। প্রত্যেকটা পরমাণু স্থিতিশীলতা অর্জন করার জন্য তারা কি করে, ইলেকট্রন আদান প্রদান কিংবা শেয়ার করে বন্ধন গঠন করে তারা কি করে, স্থিতিশীলতা অর্জন করে। এখন এই আয়রন যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, সে সর্বপ্রথম কি করবে, 2টি ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ আয়নে আহিত হবে।
আমরা যদি সেই জিনিসটা দেখি, দেখো এখানে আমরা লিখলাম কি আয়রন একটি ডি বলক মৌল। কেন আয়রন একটি ডি বলক মৌল? দেখো আয়রনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর কিন্তু ডি বলক। এই যে এখানে ডিতে D3D6 আছে, যেহেতু 3D6 আছে তার মানে আয়রন একটি ডি ব্লক মৌল। এখন দেখো পরিবর্তনশীল যৌজনীর প্রদর্শনের কারণ হলো অস্থায়ী ইলেকট্রন বিন্যাস। এই অস্থায়ী আয়নের যে ইলেকট্রন বিন্যাস, অস্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাসের কারণে কিন্তু পরিবর্তনশীল যৌজনীগুলো প্রদর্শন করে। এখন এর অস্থায়ী ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, এই যে এখানে আয়রন 24 আছে, অর্থাৎ আয়রনের এখানে 24টা ইলেকট্রন ছিল। এখন যদি আমরা আয়রন 2+, অর্থাৎ আয়রন যখন কাউকে 2টি ইলেকট্রন দান করে আয়রন 2+ আয়নে হবে আহিত হবে, তখন তার ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এখন উপরে কিন্তু আমার 4s2 ছিল, কিন্তু আয়রন 2+ যখন হয়েছে তখন এখানে 4s2 অর্থাৎ সর্বশেষ কক্ষপথের 4s যে 2টি ইলেকট্রন ছিল সে 2টি ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। এই 2টি ইলেকট্রন ত্যাগ করে সে 2+ আয়নে আহিত হয়েছে। এই ক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে কত? 2। যে এখানে আয়রনের যোজনী হলো কত? 2। কিন্তু আয়রনের যোজনী কখনো 3 হয়। এবার আসো আমরা বের করব কেন আয়রনের যোজনী 3 হয়। দেখো আমরা যখন আয়রন 2+ এটা বের করলাম, সেখানে দেখলাম আয়রনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3d6 আছে, যেটা কি স্থিতিশীল নয়। আমরা সাধারণত জানি ইলেকট্রন যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থাকে সেটা যদি অর্ধপূর্ণ অর্থাৎ ডিতে যদি 10টা অথবা 5টা থাকে তখন সেটা স্থিতিশীলতা অর্জন করে, স্থিতিশীল হয়। তাহলে এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ডিতে আছে 6টি। এটা পূর্ণও নয়, এই অরবিটালটা পূর্ণও নয়, অর্ধপূর্ণ নয়। হয় অর্ধপূর্ণ হতে হবে নতুবা পূর্ণ হতে হবে। তাহলে পূর্ণ হতে হলে 10টি প্রয়োজন, অর্ধপূর্ণ হতে হলে 5টি প্রয়োজন। তাহলে যেহেতু এখানে আয়রন 2+-এর 6টি ইলেকট্রন আছে ডিতে, সে একটা ইলেকট্রন এখান থেকে ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করবে, অর্থাৎ আয়রন 2+ এটা অধিক স্থিতিশীলতা অর্জন করবে। কীভাবে যদি আমরা সেটা এখন লক্ষ্য করি, দেখো আয়রন 2+ থেকে সে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ হয়ে গেল। আয়রন 3+ যখন হয়ে গেল তখন এই 3d6-এর পরিবর্তে 3d5 হয়ে গেল, অর্থাৎ এখান থেকে আরও একটা ইলেকট্রন অপসারিত হয়ে গেল। তখন আমরা ইলেকট্রন বিন্যাসে দ্বারা গেল কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। এই যে 3d5 হলো এটা কিন্তু এখন স্থিতিশীলতা অর্জন করছে। তার মানে এখানে যেহেতু 3টে ইলেকট্রন ত্যাগ করছে, এই 3টে ইলেকট্রন ত্যাগ করার কারণে আয়রন 3+ এক্ষেত্রে আয়রনের যোজনী হয়ে গেল কত? 3। এখন প্রশ্ন হলো আয়রন 2+ এবং আয়রন 3+ এই দুইটার মধ্যে কোনটা অধিক স্থিতিশীল? অবশ্যই মনে রাখবে যেহেতু এখানে আয়রন 3+-এর মধ্যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটি অর্ধপূর্ণ আছে, তার মানে এই আয়রন 3+ই অধিক স্থিতিশীল। এখন আমরা শিখব সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা কি? এতক্ষণ পর্যন্ত আমরা যোজনী শিখলাম, যোজ্যতা ইলেকট্রন শিখলাম এবং পরিবর্তনশীল যোজনীটা শিখলাম। এখন শিখবো আমরা সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা কি? কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। এখন যদি আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি, ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে এই যৌগটার মধ্যে আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি কত? 3। অর্থাৎ আয়রনের যোজনী হচ্ছে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। যদিও এই যৌগটার মধ্যে যে যোজনীটা আছে সেটা হলো 2, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী কিন্তু 3। আমরা লিখলাম যৌগটিতে আয়রনের সক্রিয় যোজনী 2, অর্থাৎ যে এই যৌগটিতে আয়রনের যোজনী হচ্ছে কত? 2। এটা হচ্ছে আমার সক্রিয় যোজনী। আর আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3। তাহলে সুপ্ত যোজনী বলছিলাম কি? সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে সুতরাং সুপ্ত যোজনী কত হবে? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে আমরা কত? 1 পাই। তার মানে ফেরাস ক্লোরাইড এই যৌগটিতে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। এখন যদি আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, ফেরিক ক্লোরাইড FeCl3, ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? সেম একইভাবে এখানে কিন্তু সক্রিয় যোজনী কত হলো? 3 হলো। দেখো প্রথমটাতে আমার সুপ্ত যোজনী ছিল, সক্রিয় যোজনী ছিল কত? 2, কিন্তু দ্বিতীয়টাতে আমার সক্রিয় যোজনী হলো কত? 3। এই যে এখানে এই আয়রনের Cl3, এই যে 3 যেহেতু আছে এটা হচ্ছে কি আয়রনের সক্রিয় যোজনী। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনীও কিন্তু 3, সেটা আমরা লিখলাম আয়রনের সর্বোচ্চ যোজনী 3। তাহলে সুপ্ত যোজনী কত হবে? 3 - 3 = কত? 0। তার মানে এই ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1 আর ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। আশা করি তোমরা সুপ্ত যোজনীর বিষয়টা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব যৌগমূলক এবং তাদের যোজনী। যৌগমূলকটা কি এবং তাদের যোজনীটা কীভাবে বের করতে সেই জিনিসটা আমরা এখন শিখে নিব। শুরুতে আমরা জানবো যৌগমূলকের সংজ্ঞাটা, যৌগমূলক কাকে বলা হয় সে বিষয়টা আমরা শুরুতে শিখে নিই। দেখো, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক আধান বিশিষ্ট একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, সেই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। অর্থাৎ একাধিক মৌলের যে পরমাণু আছে সেই কিছু পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক অথবা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি মৌলের আয়নের নিয়ে আচরণ করে। এটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। একটি মৌলের আয়নের নিয়ে আচরণ করে সেই পরমাণু গুচ্ছকে বলা হয় কি? যৌগমূলক। আমরা যদি কয়েকটা উদাহরণ লক্ষ্য করি যেটা তোমাদের বইতে দেওয়া আছে, দেখো যৌগমূলকের নাম এখানে আছে, এটা হচ্ছে কি? কার্বনেট। কার্বনেটের সংকেত হচ্ছে কত? CO3। এই যে উপরে যে 2- আছে এই 2- হচ্ছে চার্জ,
আর 2 এটা হচ্ছে কি যোজনী। তার মানে কার্বনেটের সংকেত হচ্ছে CO3 2- এটা যদিও এখানে কার্বন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। 2টা পরমাণু থাকলে এরা কিন্তু একক মৌলের ন্যায় আচরণ করে। যার চার্জ হচ্ছে কি ঋণাত্মক অর্থাৎ -2 আর যোজনী হচ্ছে কত 2। এরপর যদি আমরা অ্যামোনিয়ামটা লক্ষ্য করি, দেখো অ্যামোনিয়ামের NH4+, এই NH4+ এখানে প্লাস হওয়ার অর্থ হলো চার্জ হচ্ছে কত +1, যেহেতু একটাই প্লাস আছে তার মানে যোজনী হচ্ছে কত 1। এই যে এখানে নাইট্রোজেনও আছে, হাইড্রোজেন আছে, এরা কিন্তু একত্রিত হয়ে একটা মৌলের ন্যায় আচরণ করে। সেম একইভাবে সালফেটের কি SO4 আর উপর হচ্ছে কত 2-, তাহলে 2- এটা হচ্ছে তার চার্জ, যেহেতু উপরে 2- আছে তার মানে চার্জ যত হবে তত সংখ্যায় হবে কি তার যোজনী। তার মানে এখানে এই সালফেটের চার্জ হচ্ছে -2, যোজনী হচ্ছে 2। এরপর আসো ফসফেটের যে উপরে 3+3- আছে, তার মানে ফসফেটের চার্জ হচ্ছে -3 আর যোজনী হচ্ছে কত 3। এইভাবে আরো অনেকগুলো থাকতে পারে, সালফাইড থাকতে পারে, এরকম আরো অনেকগুলা যৌগমূলক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আমি আগামী পর্বে তোমাদের বইয়ের এই অধ্যায়ের যে বাকি টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের কাছে যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।